নমঃ জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা স্বামী শিষ্য সংবাদ পাঠ ও অনুধ্যান করছি। আমাদের পূর্ব যে ক্লাসে যে অংশটি আমরা করেছিলাম, তারপরে আমাদের যে শুরু হচ্ছে সেটা ঊনবিংশ বল্লী। সময়টা 1898 খ্রিস্টাব্দ, বেলুর ভাড়াটিয়া মঠবাড়ি। আমরা জানি যে স্বামী শিষ্য সংবাদ স্বামীজি এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে যে প্রশ্ন উত্তরের মাধ্যমে শুধু যে আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা নয়, এই বইটিতে আমাদের জীবনের সামগ্রিকভাবে বিভিন্ন যে দিক সেগুলো শিষ্য প্রশ্ন করছেন, স্বামীজি তার উত্তর দিচ্ছেন। আজকের এই অংশটির মধ্যে সেরকমই একটি দিকের অবতারণা বেশি থাকবে, যেটা আমাদের জীবনের আর্থসামাজিক অবস্থা, তার উন্নতি আমরা কিভাবে করব সেই দিকটা থাকবে, এবং প্রত্যক্ষভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত না হলেও পরোক্ষভাবে যেটা আমাদের আধ্যাত্মিকভাবে উন্নতির কারণ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে শিষ্য যেমন যেমন তখন স্বামীজিকে দর্শন করতে আসতেন বেলুরে, সেরকম এসেছেন, স্বামীজিকে প্রণাম করলেন। স্বামীজি তাকে দেখা মাত্রই বললেন, কি হবে আর চাকরি করে, না হয় একটা ব্যবসা কর। শিষ্য মানে শরৎচন্দ্র চক্রবর্তী তখন বিশেষ কোনো আমরা যেটাকে বলি যে পেশার সঙ্গে যুক্ত হতে পারেননি, কিন্তু তিনি তখন টিউটর, যেটাকে আমরা বলি প্রাইভেট টিউটর হিসাবে কাজ করতেন, এবং সংসারে তখনও যুক্ত হননি, আর সংসারে তখনও বিশেষ দায়িত্বও তার ছিল না। সেজন্য তিনি তার পড়াশোনার পাশাপাশি এইটুকুনি করতেন। তো স্বামীজি যখন জানলেন যে শিষ্য শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, তো স্বামীজি একটু বললেন একটু মজার ছলে যে অনেকদিন মাস্টারি করলে বুদ্ধি খারাপ হয়ে যায়, জ্ঞানের বিকাশ হয় না, দিনরাত ছেলের দলে থেকে থেকে ক্রমে জড়বৎ হয়ে যায়, আর মাস্টারি করিসনি। তো এই ভাবনাটাকে আমাদের একটু বুঝতে হবে যে শিক্ষকতার পেশাকে স্বামীজি যে ছোট করছেন তা নয়, তিনি নিজে একজন লোক শিক্ষক। স্বামীজি ঠাকুর বলে গেছেন স্বামীজি শিক্ষা দেবেন। তো এই শিক্ষা মানে হচ্ছে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দানের ক্ষেত্রে যেটার মাধ্যমে শিক্ষকের নিজের উন্নতি বা গ্রোথ হয় না, সেই দিকটার দিকে স্বামীজি যেন একটু নির্দেশ করলেন বা সংকেত দিলেন। এবং এটা অনেকে মনে করেন যে শিক্ষকতার পেশার দীর্ঘদিনভাবে যুক্ত থাকলে অনেকের ক্ষেত্রে এটা হয়, আবার অনেকের ক্ষেত্রে এটা হয় না। তাদের গ্রোথ হয়, উন্নতি হয়, তারা ক্রমে ক্রমে আরো শিখে, এবং সেটাই আমাদের একমাত্র কাম্য। শিষ্য প্রশ্ন করল, তবে কি করিব? স্বামীজি, কেন? যদি তোর সংসারই করতে হয়, যদি অর্থ উপায়ের স্পৃহায় থাকে, তবে যা, আমেরিকা চলে যা, আমি ব্যবসায়ের বুদ্ধি দেব, দেখবি 5 বছরে কত টাকা এনে ফেলতে পারবি।
যুগপুরুষ, সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ, আমরা বলতেই পারি যে তিনি শুধুমাত্র লোকশিক্ষা দেবেন যাতে মানুষ আধ্যাত্মিক উন্নতি করতে পারে, ধর্ম জীবনের উন্নতি করতে পারে। স্বামীজি এখানে প্রত্যক্ষভাবে বলছেন যে আমি তোকে ব্যবসায়ের বুদ্ধি দেব, দেখবি 5 বছরে কত টাকা এনে ফেলতে পারবি। এই প্রসঙ্গে আমরা অবতারণা করতে পারি যে স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত যে সংঘ, সেই সংঘ আজকে দেশ বিদেশে বহু মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করছে তা নয়, সামাজিকভাবে যাতে খুব উন্নত হতে পারে তারও একটি দিক নির্দেশনা দিচ্ছে। প্রত্যক্ষভাবে আমাদের যে বিভিন্ন কারিগরি শিক্ষা এবং এছাড়াও গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে যে ধরনের যেটাকে আমরা বলি যে স্বনির্ভর হওয়া এবং আর্থিকভাবে যাতে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটা নিয়েও আজকে স্বামীজির নির্দেশিত পথে সংঘ কাজ করে চলেছে। তো সুতরাং স্বামীজির এখানের যে প্রত্যেকটি কথা, সেটি একটি যেন সূত্র। এই সূত্রগুলোই কিন্তু পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের ভাব আদর্শে অনুগামীদের কাছে তার পথ নির্দেশিকা, সংঘের ক্ষেত্রে, সন্ন্যাসীদের ক্ষেত্রে এবং নিঃসন্দেহে সেটা অন্যান্য পেশার ক্ষেত্রে যারা সংসার জীবনে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের জন্য সেটা একটি নির্দেশনার কাজ করছে। আমরা জানি যে স্বামীজির সঙ্গে তখনকার দিনের টাটার, জামশেদজি টাটার সাক্ষাৎ হয়েছিল এবং জামশেদজি টাটা পরবর্তীকালে সেটা স্বীকার করেছেন, আজও তারা গর্বের সঙ্গে স্বীকার করে যে স্বামীজির নির্দেশিত পথে ভারতবর্ষের আমাদের যেটা নগর সভ্যতার উন্নয়ন, কারিগরি সভ্যতার উন্নয়ন, বিজ্ঞান প্রযুক্তির কিভাবে উন্নতি ঘটবে, সেখানেও স্বামীজির নির্দেশিত পথ আমাদের ভারতের জন্য নতুন দিশা দেখিয়েছে এবং আজও দেখিয়ে চলছে। শিষ্য, কি ব্যবসা করিব, টাকাই বা কোথায় পাইব? স্বামীজি বলছেন, পাগলের মতো কি বকছিস? ভিতরে অদম্য শক্তি রয়েছে, শুধু আমি কিছু নই এই ভেবে বীর্যহীন হয়ে পড়েছিস। তুই কেন? সব জাতটাই তাই হয়ে পড়েছে। একবার বেরিয়ে আয়, দেখবি ভারতের দেশে লোকের জীবন প্রবাহ কেমন তরতর করে প্রবল বেগে বয়ে যাচ্ছে। আর তোরা কি করছিস? এত বিদ্যা শিখে পরের দূরে ভিখারির মতো চাকরি দাও বলে চেঁচাচ্ছিস। জুতু খেয়ে খেয়ে দাসত্ব করে করে তোরা কি আর মানুষ আছিস? তোদের মূল্য এক কানা করিও নেই। এমন সজলা সপলা দেশ, যেখানে প্রকৃতি অন্য সকল দেশের চেয়ে কোটি গুণে ধনধান্য প্রসব করছেন, সেখানে দেহ ধারণ করে তোদের পেটে অন্ন নেই, পিঠে কাপড় নেই। যে দেশের ধনধান্য পৃথিবী সকল দেশের সিভিলাইজেশন, সভ্যতা বিস্তার করেছে, সেই দেশের, সেই অন্নপূর্ণার দেশে তোদের এমন দুর্দশা। ঘৃণিত কুকুর অপেক্ষাও যে তোদের দুর্দশা হয়েছে। তোরা আবার তোদের বেদ বেদান্তের বড়াই করিস। যে জাত সামান্য অন্ন বস্ত্রের সংস্থান করতে পারে না, পরের মুখাপেক্ষী হয়ে জীবন ধারণ করে, সেই জাতের আবার বড়াই। ধর্মকর্ম এখন গঙ্গায় ভাসিয়ে আগে জীবন সংগ্রামে অগ্রসর হও। ভারতে কত জিনিস জন্মায়, বিদেশি লোক সেই র মেটেরিয়াল নিয়ে
তার সাহায্যে সোনা ফলাচ্ছে, আর তোরা ভারবাহী গর্ধবের মতো তাদের মাল টেনে মরছিস। ভারতে যেসব পণ্য উৎপন্ন হয়, দেশ বিদেশের লোক তাই নিয়ে তার উপর বুদ্ধি খরচ করে নানা জিনিস তৈরি করে বড় হয়ে গেল, আর তোরা তোদের বুদ্ধিটাকে সিন্ধুকে পুরে রেখে ঘরের ধন পরকে বিলিয়ে হা অন্ন হয়ে করে বেড়াচ্ছিস। আমরা বুঝতেই পাচ্ছি যে স্বামীজির জ্বলন্ত ভাবনা, প্রত্যেকটি কথার মধ্যে, যেটাকে বলা যেতে পারে কবির ভাষায় যে ইন্টেন্স ইন্ডিয়া। 100 বছর আগে, 150 বছর আগে, প্রায় 125-30 বছর আগে এই কথাগুলো বলেছিলেন, আজও সমান প্রাসঙ্গিক। আমরা আজ এই মুহূর্তে 2026-এ দাঁড়িয়ে ভারতবর্ষ নিঃসন্দেহে অনেক উন্নতি করেছে, এবং সেটা স্বাধীনতা উত্তর স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথেই হয়েছে। বেশিরভাগ ইতিহাসবিদ তা মনে করেন। কতিপয় ইতিহাসবিদের তার কার্পণ্য থাকতে পারে, সেটাকে খুব বেশি গণনার মধ্যে রাখা যাবে না। তখনকার দিনের স্বাধীনতা সংগ্রামী যারা শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে ভারতের নতুন রূপরেখা ঠিক করেছেন, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, জওহরলাল বসু থেকে রবীন্দ্রনাথ থেকে যারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে নতুন ভারতের যোগদান করেছেন, তারা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দের এই ভাবনা, যেখানে কবিগুরুর ভাষায় যে তার মধ্যে কোনো কিছুই নেগেটিভ নেই, তিনি একদম সুস্পষ্ট ভাষায় আমাদের সমস্যা কি, তার সমাধান কি, এবং পরিষ্কার তিনি বলছেন যে তোদের যে অহংকার, বৈদিক সভ্যতা, বেদ বেদান্ত, কোনো এককালে আমরাই ছিলাম জগতের শ্রেষ্ঠ, এবং সেইটা ভুলে কি কারণে আমাদের মধ্যে এই দীনতা, দৈন্যতা আমরা প্রাপ্ত হয়েছি, তার একেবারে পিন পয়েন্ট করে তিনি বলছেন যে আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে, এবং আমরা শক্তিহীন হয়ে পড়েছি। সেটা শুধু ব্যক্তি জীবনে হয়েছি তা নয়, আমরা সামগ্রিকভাবে সমাজ জীবনে হয়েছি, এবং সেইটা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে। আমাদের যা কিছু গৌরবের ছিল, সেটা আধ্যাত্মিক, সাংস্কৃতিক তো অবশ্যই, সে সঙ্গে সঙ্গে আমাদের এই ভারত প্রদেশের যে র মেটেরিয়াল, কাঁচা মাল, সেটা পর্যন্ত বিভিন্ন জাত সভ্যতা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের মধ্যে তাদের বুদ্ধি তারা ব্যবহার করে সেইটাকে নিয়ে তাদের জাতটা উন্নতির শিখরে পৌঁছে গেছে। একটি জাত নয়, একাধিক জাত, একাধিক রাষ্ট্র। স্বামীজি সেটা পয়েন্ট আউট করছেন এবং বলছেন বেরিয়ে আয়, মানে নিজের গণ্ডি থেকে বেরিয়ে এসে জগৎটাকে দেখ যে কিভাবে তারা উন্নতি করছে। নিঃসন্দেহে এটা আমাদের উদার হওয়ার কথা বলছে, নিজেদেরকে দক্ষ হওয়ার কথা বলছে, এবং তিনি বলছেন যে তোরা ওই বড়াই যে করছিস সেটা থেকে ছাড়, যে গঙ্গায় ভাসিয়ে দে তোদের বেদ বেদান্ত। তোরা আগে নিজের অন্ন বস্ত্র বাসস্থান করার জন্য কেউ তোদেরকে যদি বলে যে আমি ভিসা দিচ্ছি আর অন্য দেশের একটা নাগরিকত্ব দিচ্ছিস, ভিখারির মতো ছুটে যাবি, তোরা আবার বড়াই করছিস তোরা সর্বশ্রেষ্ঠ জাত।
স্বামীজি নিজে পারস্পরিক আদান প্রদানের বিশ্বাসী, নিঃসন্দেহে তিনি সমানভাবে সম্মান করেন যে কোনো জাত, যে কোনো সভ্যতা, যে কোনো ধারণাকে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে এখানে যে স্বামীজিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি শুধুমাত্র ভারতের স্বামীজি, যে সেই স্বামীজি যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যিনি যখন ভারত প্রত্যাবর্তন করেছেন, বিদেশে তার সভ্যতা, তার গৌরব, তার ধর্মকে প্রতিষ্ঠা করে যে এই ঐশ্বর্যের দেশ থেকে এসে এই দৈন্য, দীনতা, দারিদ্র যে ভারতবর্ষ, সেটা আপনার কেমন লাগছে? বলছে, আগে ভারতবর্ষ আমি জানতাম তীর্থক্ষেত্র, এখানে এই সভ্যতাতে নিঃসন্দেহে বড় বড় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। আমাদের অনেক তীর্থস্থান আছে যেগুলো স্বয়ং প্রকাশিত ভগবানের ভাবে, ঋষি মুনিষী আচার্য অবতারদের দ্বারা সেগুলো পুনঃজাগরিত। কিন্তু এই সভ্যতাগুলো থেকে, এই বিদেশ থেকে আসার পরে ভারতের প্রতিটি ধূলি কণা আমার কাছে পবিত্র। স্বামীজির এই যে শিষ্যকে যে বকছেন, এতে আমরা বুঝতে পারি যে তিনি কতখানি ব্যাকুল হয়ে আছেন, তিনি কতখানি আগ্রহ করে দেখতে চাইছেন যে ভারত আবার জাগবে নিজের শক্তিতে, এবং তিনি তার সমস্যা এবং তার সমাধান বলে দিচ্ছেন। কারণ আধ্যাত্মিকভাবে জাগ্রত হতে হলে অবশ্যই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে আমাদেরকে স্বাধীন হতে হবে, স্বনির্ভর হতে হবে। আমরা আজকের বর্তমান সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা বুঝতে পারি যে এখনো বহু ক্ষেত্রে আমরা যেন স্বাধীন নই। সেটা আমাদেরকে অর্জন করতে গেলে আধ্যাত্মিক উন্নতির জন্য আমাদেরকে আর্থসামাজিক উন্নত অবশ্যই হতে হবে। এবং দেখুন, এই কথাগুলো বলছেন যে তোরা কি করছিস, এত বিদ্যা শিখে পরের দূরে ভিখারির মতো, চাকরি দাও, চাকরি দাও। আজ আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে যে কোনো কারণেই যখন আমাদের চাকরির ক্ষেত্রে যে একটা অপ্রতুলতার সৃষ্টি হয়েছে, সেটা দেখে আমরা আমাদের যুবকদের যখন ভেঙে পড়তে দেখি, সেটার সমাধান যেভাবেই হোক না কেন বা যেটাই আমরা কামনা করি না কেন, কিন্তু স্বামীজি চাইছেন যে ভেঙে পড়লে চলবে না। একটা অপশান আমার সামনে যদি চলে যায়, আমার সামনে আরেকটি অপশান আমাকে গ্রহণ করতে হবে, তার জন্য আমাকে নিজেকে যোগ্য করে তুলতে হবে। বলছে দাসত্ব করে করে, যে চাকরিটাকে স্বামীজি দাসত্ব বলছেন। এবং সেক্ষেত্রে তিনি যে কোনো কাজের ক্ষেত্রে আমি যদি স্বাধীন হতে পারি, সে স্বাধীনতার মূল্যকে তিনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে নগরায়নের ক্ষেত্রে, নগর সভ্যতার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে তাহলে চাকরি নামক পেশা কি আমরা একেবারেই নির্মূল করতে পারি? তা কখনোই সম্ভব নয়। স্বামীজির, আমি মনে করি স্বামীজিরও বলার ইচ্ছা সেটা নয়। কারণ আমরা স্বামীজির একটা কথা মনে করতে পারি যে ভারতীয়দের একটা সমস্যা, তারা টিম ওয়ার্ক করতে পারে না। তো আমরা যখনই টিম ওয়ার্কের কথা বলছি, তখনই সেখানে একজন কেউ থাকবে, তার আন্ডারে আমাদেরকে কাজ করতে হবে। এবং স্বামীজি সঙ্গ যে প্রতিষ্ঠা করেছেন, সেখানেও স্বামীজি টিম ওয়ার্কের কথা বলেছেন যে নেতাকে তুমি আগে একেবারে
অনুগতভাবে তুমি ফলো করো, তার কাজটি তুমি করে দাও, তারপরে সম্পন্ন হওয়ার পরে তুমি প্রশ্ন করবে। তো সুতরাং আমাদের সামগ্রিকভাবে যদি কোনো একটি বৃহৎ প্রকল্প চলে, সেখানে আমরা যখন কাজ করব, সেখানে শুধু দাসত্বের ভাব থাকবে না, প্রত্যেকের একটি স্বাধীনতার ভাব থাকবে। আমরা জানি যে আমাদের স্বাধীনতা পূর্বেও আমাদের যে কাজ হতো, সেখানে আমাদের মধ্যে দাসত্বের ভাব আমাদের মধ্যে খুব ঢুকে গেছিল। আমাদের রাজতন্ত্রের পরেও যখন ব্রিটিশ শাসনেও আমরা যা কাজ করছি, যে আমাদের নিজস্ব স্বাধীন চিন্তা ভাবনার কোনো সুযোগ নেই। বর্তমানে যে সমাজ ব্যবস্থা, যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসি, প্রত্যেক নাগরিকের অনেকগুলো অধিকার আমাদের বর্তমান রাষ্ট্র সুনির্দিষ্টভাবে করে দিয়েছে। সুতরাং আমরা বলতেই পারি আগের থেকে আমাদের বর্তমান অবস্থা অনেক ভালো, কিন্তু সেইটা রক্ষার জন্য মাঝে মধ্যে আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন রকমের যে ওঠা পড়া চলে, সেটা খুব স্বাভাবিক। সেটার দ্বারাই কিন্তু আমরা আরো অনেক বেশি শক্তিশালী হব। কখনো কখনো আমাদের মনে হতে পারে, খুব ছোট্ট ছোট্ট খণ্ড চিত্রের দ্বারা আমরা মনে হতে পারি যে আমাদের যে অধিকারগুলো যেন কোনোভাবে লঘু হচ্ছে। সেটা হওয়ার সুযোগ খুব কম। বর্তমান সমাজে আমরা অনেক বেশি সচেতন হয়েছি। স্বামীজি আমাদের যে পরিষ্কার বলছেন যে আমাদেরকে নিজেদের ক্রিয়েটিভ হতে হবে, এবং আমাদের মধ্যে আমাদের পাশ্চাত্য সভ্যতায় আমরা যেভাবে দেখতে পাই, যে কোনো কাজের ছোট বা বড় নেই, জাতপাতের ব্যাপার নিয়ে আমরা আসবো এই প্রসঙ্গটা, যেগুলো আমাদের ভারতীয় সমাজের একটি দুর্বলতা বলে স্বামীজি পয়েন্ট আউট করছেন। সেটা থেকে আমরা মুক্ত হয়েছি, এখনো আমাদের সমাজে সেই দোষ রয়েছে, সেটা থেকে আমাদেরকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। এবং তার রাস্তাও স্বামীজি বলেছেন যে বেদান্তিক সাম্যের কথা আসবে বারে বারে। শিষ্যের প্রশ্নে আমরা যাচ্ছি। স্বামীজি শিষ্য একেবারে খুব সহজ সরল ভাবে আবার একটি প্রশ্ন করলেন যে কি উপায়ে অন্ন সংস্থান হতে পারে। মানে স্বামী বিবেকানন্দের মতো একজন যুগ ঋষিকে তার শিষ্য প্রশ্ন করছে যে আমি খাবো কিভাবে। তো সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্মে ধর্ম অর্থ কাম মোক্ষ সমস্তটাকে নিয়ে এটা একটা জীবন শৈলী, ওয়ে অফ লাইফ। স্বামীজি কিন্তু তার উত্তরটাকে ডিনাই করছেন না, তিনি সাগ্রহে সেই উত্তর দিচ্ছেন। স্বামীজির উত্তর, উপায় তোদের হাতেই রয়েছে। চোখে কাপড় বেঁধে বলছিস আমি অন্ধ, কিছু দেখতে পাই না। চোখের বাঁধন ছিঁড়ে ফেল, দেখবি মধ্যাহ্ন সূর্যের কিরণে জগৎ আলো হয়ে রয়েছে। টাকা না জোটে তো জাহাজে খালাসি হয়ে বিদেশে চলে যা। দেশি কাপড়, গামছা, কুলো, ঝাঁটা মাথায় করে আমেরিকা ইউরোপের পথে পথে ফিরি ফিরি করগে। দেখবি ভারতের জাত জিনিসের এখনো কত কদর। আমেরিকায় দেখলুম যে হুগলি জেলার কিছু মানুষ তারা এই কাজ করছেন এবং তারা ধনবান হয়েছে। তোদের বুদ্ধি কি কম আছে? এই দেখ না, এই দেশের যে বেনারসি শাড়ি হয়, এমন উৎকৃষ্ট কাপড় পৃথিবীতে আর কোথাও জন্মায় না। এই কাপড় নিয়ে আমেরিকায় চলে যা, সেই দেশে ওই কাপড়ের গ্রাউন্ড তৈরি বিক্রি করতে লেগে যা, দেখবি কত টাকা আসে। ছোট্ট ছোট্ট কথা, আক্ষরিক অর্থেই এই স্বাভাবিক আলোচনাগুলোই আমাদের জীবনের বিভিন্ন আঙ্গিকে এগুলো সূত্রের মতো আমাদের দিক নির্দেশিকা হতে পারে। তার খানিকটা আমরা চেষ্টা করছি আলোচনার করার জন্য। স্বামীজি বলছেন একটি কথা, যে নিজের গণ্ডিটা থেকে বেরিয়ে সাহসী হওয়ার চেষ্টা কর, এবং আমাদের পারিবারিক যে গঠনগুলো থাকে
মূলত আমি বাঙালি সমাজের কথা বলছি। আমাদেরই ব্যাচেরই একজন বন্ধু মহারাজ, আমাদের ব্যাচ, তিনি ডাক্তার বাই প্রফেশন। তো বেলুর মঠের ডিসপেন্সারিতে তিনি দীর্ঘকাল করেছেন। তো একদিন আমাকে বলছে যে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম বাঙালিদের মধ্যে। তিনি তার শরীর, সন্ন্যাসীর শরীর গুজরাটের। তো তিনি বলছেন, বলে আমি ভারতের কোথাও দেখিনি এই বাঙালি মায়েদের মতো এত কেয়ারিং বাচ্চাদের জন্য। তো বলছে আমরা আমাদের মতো বড় হয়েছি, শিক্ষাক্ষেত্রেই হোক আর স্বাস্থ্যই ক্ষেত্রেই হোক, আমাদের মা বাবারা এতখানি যত্নশীল আমরা দেখিনি। মহারাজ যে প্রেক্ষিতে কথাটা বলেছেন আমার আনন্দই লেগেছে, কিন্তু আমার কাছে এই লাইনটার, এই প্যারাগ্রাফটা যখন পড়লাম আমার একটু অন্য প্রেক্ষিত মনে হলো। সেটা আপনাদের সঙ্গে একেবারে আমার ব্যক্তিগত মত শেয়ার করছি, ভাগ করে নিচ্ছি। সেটা হচ্ছে যে মহারাজ খুব পজিটিভলি কথা বলেছেন, কিন্তু আমার কাছে কখনো কখনো মনে হয় যে এটা সন্তানদের অগ্রগতির ক্ষেত্রে চূড়ান্তভাবে বাধাগ্রস্ত করা হয়। বর্তমানে এখনো একটা স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে দেখতে পাই যে কেজি 1, 2, 1, 2, 3, 4, 5 বাচ্চারা পরীক্ষা হলে ঢুকছে, মা বাবারা বসে হাপুস নয়নে অপেক্ষা করছেন কখন সন্তানরা বেরোবে আর জিজ্ঞাসা করবেন ঠিকঠাক মতো লিখেছিস কিনা। এটা একেবারেই কাম্য নয়। এটা একটি ছোট্ট মানে আমাদের বৈশিষ্ট্য, এটা সামগ্রিকভাবে আমাদের সন্তানদের মধ্যে এটা চলে যায়। এটা থেকে আমাদেরকে নিরত হতে হবে। এবং স্বামীজি পরিষ্কার বলছেন যে চলে যা, কিছু করতে পারিস না, জাহাজের খালাসি কর। এবং বর্তমান আমাদের ব্যক্তি জীবনেও এই অভিজ্ঞতা হয়েছে যে ছেলেরা গ্রাজুয়েট হয়েছে, মেয়েরা গ্রাজুয়েট হয়েছে, মাস্টার্স করেছে, চাকরির জন্য হাই হতাশ হয়ে বসে আছে, কম্পিটিটিভ এক্সাম করছে, কিন্তু তাদেরকে মহারাজরা যখনই বলছেন যে কিছু একটা কর, ব্যক্তি জীবনের পর্যবেক্ষণ বেশিরভাগই অল্প কিছু দিনের মধ্যেই তারা চাকরি না করে, মানে আমি বলছি গভর্নমেন্ট চাকরি না করে তারা অন্য প্রফেশনে গিয়ে সফল হয়ে গেছে। তো সুতরাং শুধুমাত্র ওই চাকরি করে মাথায় যে একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাতে সময় নষ্ট হচ্ছে, নিঃসন্দেহে আমাদের সকলেই যদি চাকরি না করে ব্যবসা করে কখনো সেটা হয় না, একটা সাম্য থাকবে। কিন্তু সকলকে যেন একদিকে ধাবিত করার যে একটা দীর্ঘকালীন মানসিকতা তৈরি হয়েছিল, সেটা থেকে খানিকটা আমাদের সমাজ বেরিয়ে আসলে এখনো পূর্ণভাবে বেরিয়ে আসেনি। এবং মূলত 11-12 যখন পড়ছে তার প্রথম স্বপ্ন ডাক্তার, দ্বিতীয় স্বপ্ন ইঞ্জিনিয়ার, তৃতীয় স্বপ্ন পাবলিক সার্ভিস যাওয়া। এইগুলো থেকে বেরিয়ে এসে যে যেভাবে যোগ্য, তার যা ভালো লাগে সেটাকে নিয়ে যদি সে করে, নিশ্চিত নিজের পায়ে দাঁড়িয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই সে প্রচন্ড আত্মবিশ্বাসী হয়ে উঠবে। স্বামীজির পরিষ্কার কথা এটা, কিছু করতে পারছিস না গিয়ে খালাসি কর, জাহাজে চলে যাও। এবং স্বামীজি ওই দেশে দেখেছেন যে এখানকার মানুষরা গিয়ে ওখানে কত উন্নত করেছেন। আজও তাই, আজও আমরা অনেকেই আছেন আপনাদের পরিবারের মধ্যে হোক বা পাশাপাশি হোক যারা বিদেশে কাজ করছেন বিভিন্ন প্রফেশনে। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার এটুকুনি জানি। বর্তমান সমাজে আমরা আইটি প্রফেশনালদের কথা জানি, আমরা সায়েন্টিস্টদের জানি যারা গবেষণা করছেন বিভিন্ন জায়গায় সফলতার ক্ষেত্রে। এবং এছাড়াও প্রচুর মানুষ ভারতীয়রা সফলতার সঙ্গে, যেগুলোকে আমরা ছোট পেশা বলি, তারা বিদেশে সফলতার সঙ্গে করছে, সম্মানের সঙ্গে করছে, প্রচুর উপার্জন করছে তারা। এবং অনেকে কিন্তু কিছুদিন পরে দেশে ফিরে এসে সে টাকা দিয়ে আবার পুনরায় ব্যবসা করছে, অনেকে অথবা ফিরছে না। তো সুতরাং
এখানে স্বামীজির যে বক্তব্য সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ হতে হবে, আমাদেরকে বিশ্ব সমাজ ব্যবস্থার সঙ্গে সাবলীলভাবে তথ্য আদান প্রদানের সঙ্গে যুক্ত হতে হবে, আমাদের সন্তানদেরকেও আমরা উৎসাহিত করতে হবে, এবং এইটা করলে আমাদের জাতীয় জীবন, আত্মসামাজিক জীবন যেমন উন্নত হবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের আধ্যাত্মিক জীবনও উন্নতি হবে। আমরা আবার শিষ্যের প্রশ্নে যাচ্ছি। মহাশয়, তাহারা বেনারসি শাড়ির গ্রাউন পরিবে কেন? শুনেছি চিত্র বিচিত্র কাপড় ওদেশের মেয়েরা পছন্দ করে না। স্বামীজি উত্তরে যাচ্ছি। নেবে কিনা আমি বুঝবো এখন, তুই উদ্যম করে চলে যা দেখি, আমার বহু বন্ধু বান্ধব সেই দেশে আছে, আমি তোকে তাদের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তাদের ভিতর ওইগুলি অনুরোধ করে প্রথমটা চালিয়ে দেব, তারপর দেখবি কত লোক তাদের ফলো করবে, তুই মাল দিয়ে কুলিয়ে উঠতে পারবি না। একটা অদ্ভুত বিবেকানন্দকে আমরা এখানে পাচ্ছি। তিনি একেবারেই ছোট্টভাবে তার শিষ্যের উত্তর দিচ্ছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান আমাদের যে ম্যানেজমেন্টের বড় বড় গুরুরা আছেন, এবং সেটা অনেকেই অলরেডি ইতিমধ্যে স্বামীজিকে নিয়ে 100 বছরের পর্যবেক্ষণের মধ্যে বহু লেখালেখি হয়ে গেছে। এটার মধ্যে নতুন কথা আমি খুব বেশি কিছু বলছি না, শুধু আমি হয়তো আপনাদের কাছে তুলে ধরছি, বা এই ইউটিউবের মাধ্যমে যারা দেখবে তাদের কাছে হয়তো নতুন ঠেকতে পারে, বা পুনঃ তারা সেটাকে আবার স্মরণ করবেন। সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কথা। শিষ্য সন্দেহ করছে যে আমার দেশের যে ফ্যাশন সেটা তারা কেন গ্রহণ করবে। আমি তো শুনলাম তাদের যে পছন্দ, তাদের যে ফ্যাশন, তাদের যে পছন্দের, সেটা আমাদের মতো নয়। স্বামীজি কি বলছেন? স্বামীজি শিষ্যকে মানে অ্যাজ ই উত্তরটা খুব একেবারে তাচ্ছিল্যের ভরে দিচ্ছেন। বলে নেবে কিনা সে আমি দেখে নেব। মানে এর মধ্যে যেন এইটা উচ্চ আছে যে তোর এখন সেটা বোঝার মতো ক্ষমতা নেই। সেটা আমি জানি যে ফ্যাশন নামক সভ্যতা বা যে কোনো একটি আমরা যে চাহিদা যোগানের যে কথা বলি, যেটাকে নিয়ে পৃথিবী চলে, অর্থনীতি চলে, যেন স্বামীজি সেখানেও তার একটা সুস্পষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন। বলছে প্রথম প্রথম নেবে না, আমি বলে চালিয়ে দেব। আজ আপনাদের সঙ্গে এখানে হয়তো অনেকেই আছেন ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। আমাদের ছেলে মেয়েরা আজকে সফলতার সঙ্গে শুধু নয়, স্বনামের সঙ্গে আজ সারা পৃথিবীতে কাজ করছে। এর পিছনেও কিন্তু আমাদের স্বামীজি। আজ শুধুমাত্র আমাদের বেনারসি বালুচরি বা আমাদের যে দাক্ষিণাত্যের শাড়ি বা কাশ্মীরি শাড়ি বা যে ধরনের প্রযুক্তি ছিল আমাদের বস্ত্রশিল্পে, সেগুলো আজকে বিদেশে আদৃত সমাদৃত শুধু নয়, আমরা আমাদের যে বাংলার তাঁত শাড়ি, সেটা পর্যন্ত আজকে সারা পৃথিবীতে সমাদৃত। আজকে বিদেশিরা এসেও আমাদের ভারতীয় বিভিন্ন প্রদেশের যে সৌন্দর্য, যেটাকে আমরা বলি ফ্যাশন, সেইটাকে নিয়ে তারা উৎসাহী, তারা সেটা কাজ করছেন, তারা সেটাকে অ্যাডপ্ট করছেন, এবং তাতে নিঃসন্দেহে আমাদের ভারতের সমস্ত কিছু উন্নত হচ্ছে, আমরা সাহায্য পাচ্ছি, আমাদের বৈদেশিক মুদ্রার আমাদের অনেক বেশি আমদানি হচ্ছে। আমার এই বিষয়ে মনে পড়ছে যে গামছা একটি অপান্তেয় প্রতিদিনের নিত্য বস্তু। আমি এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে, নামটা মনে পড়ছে না, একজন শ্রদ্ধেয় মহিলা বাংলাদেশি, তিনি
তিনি সারাক্ষণ গামছা পরে বেড়ান, তার ফ্যাশন সিম্বল গামছা। এবং আমার দেখে এটা এত আনন্দ লেগেছিল। এটা তিনি এখন অলরেডি বয়স্ক মানুষ, আপনারা নাম জানবেন, অনেকেই জানেন হয়তো, আমি এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। তিনি কিন্তু আমাদের যে একেবারে বঙ্গদেশীয় গামছা, এখন না হয় আমাদের দুপার বাংলা ভাগ হয়ে গেছেন, এবং তিনি খুব উদার মানসিকতার সম্পন্ন মানুষ। তার ফ্যাশন সারা পৃথিবীতে তিনি ফ্যাশন শো করেন, এবং গামছাকে তিনি তার ফ্যাশন সিম্বল, গামছা দিয়ে তিনি শাড়ি তৈরি করছেন, পাগড়ি তৈরি করছেন, এবং আমাদের দেশীয় যে ধরনের অলংকারগুলো আছে মাটির তৈরি, সেগুলোকে তিনি পরেন, পরে তিনি একেবারে গৌরবের সঙ্গে তিনি নিজেকে উপস্থাপন করছেন। তো তার মানে এইটা পরিষ্কার যে স্বামীজি যে কথাগুলো বলছেন সেগুলো পরীক্ষিত সত্য হয়ে গেছে। তো সুতরাং আমরা আজও এখনো যদি আমাদের সমাজের যে যে অংশগুলো, যে ভাবনাগুলো আমাদের মধ্যে স্বামীজির ভাবনাটাকে গ্রহণ করে উত্তরণ করতে হবে বলে আমরা মনে হচ্ছে, অতি সত্বর করা উচিত। অন্যকে দোষারোপ না করে ব্যক্তি স্তরে নিজের জায়গা থেকে আমরা যদি নিজেকে আরো শক্তিশালী করে তুলি, পড়ালেখার ক্ষেত্রে হোক, ভাবনা চিন্তার ক্ষেত্রে হোক, নিজের সৃজনশীল চিন্তার ক্ষেত্রে হোক, তাতে আমরা নিঃসন্দেহে উপকৃত হব। আমরা আজকের অনুষ্ঠানটাকে এবার একটু আজকে শেষ করব। আজকে আর আমরা বেশি বাড়াবো না, পরের এটাকে আমরা আলোচনা করব। শিষ্যের আরেকটি প্রশ্ন আমরা নিচ্ছি। শিষ্য বলছেন যে ব্যবসা করবার মূলধন কোথায় পাবো? এটি আমাদের সকলের প্রশ্ন। স্বামীজি, আমি যে করে হোক তোকে স্টার্ট করিয়ে দেব, তারপর কিন্তু তোর নিজের উদ্যমের উপর নির্ভর করবে। হতবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম। এই চেষ্টা যদি মরে যাস তাও ভালো, তোকে দেখে আর 10 জন অগ্রসর হবে। আর যদি সফল হোস তো মহাভোগে জীবন কাটাবি। আজ স্বামীজির ভাবনা অনুসারে সরকারি বেসরকারি স্তরে এবং রামকৃষ্ণ সঙ্গেও বিভিন্ন যে কারিগরিক শিক্ষাগুলো চলছে, সেগুলো কিন্তু এই ধরনের যে স্বামীজি একদম স্পেসিফিক যে প্রাথমিকভাবে সাহায্য করার, যেটাকে বলা হয় এখনকার দিনে লোন, আজ কিন্তু এই ভাবনাতে সরকারি বেসরকারি বিভিন্ন নন প্রফিটেবল যে অর্গানাইজেশন, তারাও সে কাজ করছে, এবং আমাদের সঙ্গও সেই নির্দেশনা দিয়ে পিছিয়ে পড়া যে ছেলে মেয়েরা আছে তাদের জন্য কাজ করে চলছে। সুতরাং স্বামীজি আমাদের এই পথে একটি সব দিক থেকে আজও স্বামীজির কথা আমাদের দিক নির্দেশনা। আজ আমরা আমাদের অনুধ্যান এখানে শেষ করছি। আমরা তারপরে এই বিষয়টা পরের ক্লাসে শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।